পাপের ফল ভুগতে হয়, আর ভুগতে হবেই। এই ফল বাংলাকেও ভুগতে হবে, তবে বাংলা বেঁচে যাবে, কিন্তু ভাইপোর বাঁচার কোনো রাস্তা নেই, কেউ বাঁচাতে পারবে না। কারণ তিনি ডুবেছেন এবং রাজ্যকে নিয়ে এখন ডুবতে চাইছেন। সেই পাপের ফল ভোগ করতে হবে সন্তানের মতো প্রিয় ভাইপো বাবুকেও। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীকে খুশি করার জন্য বিধানসভায় যখন ওই বাজেট বক্তৃতা চলছিল, তখন অনেক কিছু বলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক, তিনি তো আসলে কবিও। তার জন্য বাজেট বক্তৃতায় মুখ্যমন্ত্রীর লেখা কবিতা পাঠও করা হয়েছে। কিন্তু বড় পাপের কথাটা চেপে গিয়েছেন চন্দ্রিমা। মুখ্যমন্ত্রীর মুখের দিকে চেয়ে তিনি পাপের কথাগুলো বলেননি, কিন্তু লুকোনো তো যাবে না। আমি ফাঁস করে দেবো, যে যে কথা রাজ্য সরকার চেপে গিয়েছে, বাজেট বক্তৃতায় বলা হয়নি, অথচ বাজেটের বইতে সেগুলো রয়ে গেছে। তো আমি সেই চাপা পাপের কথা আপনাদের সামনে বলে দেবো, আর আপনারা বুঝতে পারবেন কত বড় গাড্ডায় রাজ্য। তবে রাজ্যের বাঁচার একটা উপায় আছে, সেটাও আমি বলবো, কিন্তু ভাইপো বাবুর বাঁচার কোনো উপায় নেই। এই আলোচনা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে, পিসির পাপের ফলে ভাইপো বাবু কেন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছেন এবং করবেন, সেটা জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে। বন্ধুরা, বাজেট পেশ হয়েছে। 2026-27 যে অর্থবর্ষ, সেই অর্থবর্ষ কেমন করে চলবে, কোথায় কত টাকা দেওয়া হবে, তার বিস্তারিত বলেছেন বিধানসভায়, বিস্তারিত বলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। না বলেননি, আসলে উনি খালি এটা করব, ওটা করব, সেটা করব বলেছেন, আসল কাজের কথাগুলো বলেননি। প্রথম প্রশ্ন, এবছর বিধানসভার বাজেট বক্তৃতা কেন লাইভ করা হলো না? কোন ভয়ে বলুন তো, কোন ভয়ে? এসআইআর মামলা নিয়ে রাজ্য সরকার একবারে নাস্তানাবুদ। সত্যিকারে এসআইআর যা হচ্ছে, মামলার কোনো সম্পর্ক নেই। নির্বাচন কমিশন যা কাজ গোছাবার গুছিয়ে নিয়েছে, করে ফেলেছে, কিন্তু মুখ্যমন্ত্রী ভয় পেলেন এই বাজেট বক্তৃতা যদি প্রকাশ করা হয় তাহলে রাজ্যের মানুষ খেপে যাবে, বরং ধামাধরা সংবাদ মাধ্যমকে দিয়ে খালি ভালো ভালো কথাগুলো বলানো হবে। তাই হয়েছে। অগ্নিকন্যা এই করেছেন, ওই করেছেন, এই দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডার, যুব সাথী, প্রচুর ঘোষণা হচ্ছে, কিন্তু আসল কথা, বাজেটের আসল কথা হচ্ছে আয় আর ব্যয়ের হিসেব, কোথা থেকে টাকা আসবে, কি অবস্থা রাজ্যের। আমি সবটা বাজেট বই দেখিয়ে দেখিয়ে ফাঁস করব আজ। দেখুন, বাড়তি টাকা কোথা থেকে আসবে না ভেবে এই বইতে যা দেখছি আমি, আপনারা স্ক্রিনেও দেখুন এই গ্রাফিকটা। নতুন প্রকল্প ও ভাতা বৃদ্ধিতে মোট খরচ বাড়লো 22,700 কোটি টাকা। প্রথম কথা হচ্ছে, এটা ভোট অন অ্যাকাউন্ট ছিল, 3 মাসের বাজেট, কিন্তু করেছেন পুরো বছরের। মানে ক্ষমতায় ফিরছি, বাংলার মানুষের রায়কে পাত্তা দেওয়ার ব্যাপার নেই, আমরা ফিরছি, আমরা বাজেট করে দিলাম। এমন কিছু ঘোষণা হয়েছে অগাস্ট মাস থেকে চালু হবে, তখন কারা ক্ষমতায় থাকবে, কে ঠিক করে দিল? এবার দেখি রাজ্যের আয়ের কথা। আয় তো বাড়তে হবে, এত টাকা, 22,700 কোটি টাকা খরচ বাড়িয়ে ফেলেছি, আয় কোথা থেকে বাড়বে? কর বাবদ আয় বৃদ্ধি পেতে পারে 21,700 কোটি টাকা বলে ধরা হয়েছে। মানে তাতেও কিন্তু 1,000 কোটি টাকা ঘাটতি। এই যে অতিরিক্ত খরচটা, তার জন্যই ঘাটতি 1,000 কোটি। রাজ্যের পরিকাঠামো, স্কুল কলেজ হাসপাতাল এসব বানানোর কোনো ব্যাপার নেই, যদিও সবই তো হয়ে গেছে। 2.5 কোটি না 2 কোটি কি একটা বলেন মুখ্যমন্ত্রী, তারা সব চাকরি পেয়ে গেছে, অথচ তিনি 40 বছর বয়স পর্যন্ত যুবকদের শুধু শুধু মাসে, ওটা না বলতেও কেমন একটা লজ্জা লাগছে, বুঝলেন, 21 থেকে 40 বছর বয়সী বেকারদের মাসে 1,500 টাকা করে দেওয়া হবে। মানে হিসেব করলে দাঁড়াচ্ছে 50 টাকা। 50 টাকা রোজগার অনেক কিছু করে করা যায়, জানেন। হাতে একটা মোবাইল ফোন থাকলে 50 টাকা রোজগার করা কিছু নয় আজকাল। সেই টাকাটা দেবে রাজ্য সরকার। যাক, এসব তো
অনেক বড় ব্যাপার, অনেক লজ্জার ব্যাপার, সেসব ছাড়ি। এবছর ঋণের অঙ্ক হতে পারে 1.08 লক্ষ কোটি টাকা। আপনাদের এখন আমি শুধু বলছি, এবার বাজেটের বই থেকে দেখাবো। মূলধনী খাত ছাড়া আয় ব্যয়ের হিসাবে প্রায় 21,800 কোটি টাকার ঘাটতি। ভাবতে পারছেন সংখ্যাটা? 21,800 কোটি টাকা। যদিও বাজেট ঘাটতি দেখানো হয়েছে 62.70 কোটি টাকা। মূলধনী খাতে উন্নয়নের জন্য যে ঋণ নেওয়া হবে তা থেকে প্রায় 45,000 কোটি টাকা ঋণ মেটাতেই চলে যাবে। জিএসটি খাতে চলতি বছরের সংশোধিত আয়ের চেয়ে নাকি আগামী বছর আরো 2,500 কোটি টাকা বেশি পাওয়া যাবে। কি করে পাওয়া যাবে আমি জানি না। আপনারা বুঝুন, কেন্দ্র তো জিএসটির হার কমিয়ে দিয়েছে, তাহলে কেন্দ্রেরও রোজগার কমবে, রাজ্যেরও রোজগার করবে, রাজ্য বাড়ালো কি করে? আসলে স্বপ্নের পোলাও, স্বপ্নের পোলাওয়ে যত খুশি ঘি ঢালা যায়, ঘি তো কিনতে লাগে না। আর রাজ্যের বিবিধ রকম যে কর টর ইত্যাদি আছে, তা থেকে 6-7 হাজার টাকা আয় হবে। কিন্তু বাকি যে বিপুল টাকাটা রয়ে গেল, যেগুলো খরচ করার কথা বলে দেওয়া হলো বড় মুখ করে, ক্ষমতায় আসবো কি আসবো না না জেনে, সেটা ঋণ ঋণ ঋণ। এবার একটুখানি আপনাদের এক ঝলকে বলে দিই কোন প্রকল্পের জন্য কত বরাদ্দ হয়েছে। লক্ষ্মীর ভান্ডার 27,500 কোটি টাকা, অতিরিক্ত আরো 15,000 কোটি টাকা। বাংলার যুবসাথী, ওই যেটা বলছিলাম যুবকদের, 5,000 কোটি টাকা। ক্ষেত মজুরদের প্রকল্প বছরে 2টি কিস্তিতে 4,000 টাকা করে দেওয়া হবে, তারও একটা বিপুল টাকা। তারপরে মহাত্মাশ্রীর জন্য 2,000 কোটি টাকা। সিভিক ভলেন্টিয়ারদের সুবিধা কিছু বাড়ানো হয়েছে, তার জন্য লাগবে 150 কোটি টাকা। পার্শ্ব শিক্ষক শিক্ষাবন্ধু সহায়তা 110 কোটি টাকা। অঙ্গনওয়াড়ি ভাতা বৃদ্ধি 250 কোটি টাকা। আশা কর্মীদের ভাতা বৃদ্ধি 100 কোটি টাকা। আমি কিন্তু এই যে বৃদ্ধিগুলো, এই বৃদ্ধিগুলোর পক্ষে। আমি চাই আশা কর্মী, অঙ্গনওয়াড়িদের এবং পার্শ্ব শিক্ষকদের, সিভিক ভলেন্টিয়ারদেরও খুব সামান্য টাকা দেওয়া হয়। এই টাকা দিয়ে রাজ্যের যুবক যুবতীদের কিনে নেওয়া হয়েছে, তাদের টাকা আরো বেশি বাড়ানো দরকার ছিল, সেটা বাড়ানো হচ্ছে না। কিন্তু আমি যখনই বাড়াতে চাইবো বা বাড়াবো, তখন তো আমাকে আয়ের কথাটা বলতে হবে। যদি আয় না বলে বাড়াই, তাহলে তো পাপ, আরো পাপ আছে, মারাত্মক পাপের কথাও আমি বলবো আপনাদের, আপনারা খালি শুনতে থাকুন। আইপ্যাকের পরামর্শেই কিন্তু এই যুবকদের প্রকল্পটা, 21 থেকে 40 বছর বয়সী বেকারদের মাসে মাসে 1,500 টাকা। এটা কিন্তু প্রকৃতপক্ষে একবারে বলে দিচ্ছি, নতুন ভোটার তাদেরকে কেনার জন্য এটা করা হয়েছে। এটা আইপ্যাকের পরিকল্পনা। আন্দাজ একটা আগে পেয়েছিলাম, কিন্তু আমি শুনেছিলাম সেটা আগে থাকতে চালু হবে, কিন্তু এটা কি করা হলো, টোপ। ঠিক 2016 সালে ভোটের আগে টোপ দেওয়া হয়েছিল, ক্ষমতায় এলে তারপরে লক্ষ্মী ভান্ডার। ঠিক একইভাবে এবার বলা হলো ক্ষমতায় এলে তারপরেই এই যুবকদের মাসে 1,500 টাকা বেকারত্বের দাম। এবং এটা বেশিরভাগ কারা পাবেন আপনারা জানেন? তৃণমূল সমর্থকরা, তৃণমূল কর্মীরা। তৃণমূল ক্যাডারের যে সংখ্যা, সেই সংখ্যাটা হিসেব করেই বলা হয়েছে 30 লক্ষ জনকে দেওয়া হবে টাকাটা। একটা জিনিস আপনাদের মনে করিয়ে দিই, এই রাজ্যে একটা যুবশ্রী প্রকল্প ছিল। সেই যুবশ্রী প্রকল্পে কারা টাকা পান? তারা আর পাবেন না। যুবশ্রী প্রকল্পের নামটা বদলে দিয়ে যুব সাথী প্রকল্প, শ্রী থেকে সাথী হলো, আর কোনো বদল হয়নি। কিন্তু দেখানো হচ্ছে যে আমরা আর একটা দিলাম। যেমন আমাদের রাজ্যে একটা পুরনো প্রকল্প ছিল, আইপ্যাকের তৈরি করে দেওয়া প্রকল্প, পাড়ায় সমাধান, মনে আছে নিশ্চয়ই। তারপর দেখা গেল ওই পাড়ায় সমাধানে বিশেষ কাজ হয়নি, মানুষের মধ্যে ভোটের আগে খুব। আইপ্যাক পরামর্শ দিল যে ওই প্রকল্পের নাম বদলে দেওয়া হোক, আমাদের পাড়া আমাদের সমাধান। আমার ভিডিও আছে, আপনারা দেখবেন সেখানে কিরকম জোচ্চুরি আছে। কেন্দ্রীয় সরকারের টাকা প্রতি বুথে 10 লাখ করে খরচ করার পরিকল্পনা করা হয়েছিল। আমি দেখিয়ে দিয়েছিলাম, আইপ্যাক যে চিঠি করেছে সেটা আমি দেখিয়েছিলাম। প্রথম আইপ্যাকের দপ্তর থেকে চিঠি গিয়েছিল রাজ্যের জেলা শাসকদের কি করে খরচ করতে হবে, যেটা করা যায় না।
আচ্ছা, এই যে পাড়ায় পাড়ায় সমাধান, আমাদের পাড়া আমাদের বুথ আমাদের সমাধান, কি সব নাম দিলেন, 10 লাখ টাকা করে খরচ। আচ্ছা, আপনারা যারা দেখছেন তারা কি জানেন, কেউ দেখেছেন আপনাদের বুথে 10 লাখ টাকা খরচ হয়েছে কিনা? এই খরচটা তো জানুয়ারি মাসের মধ্যে হয়ে যাওয়ার কথা ছিল, হয়েছে কি? আমার বুথে না, আমার নজরে আসেনি, আমি জানি না, আমি দেখতে পাইনি, হয়তো হয়েছে, আমি দেখতে পাইনি। রাস্তা খোঁড়া একটা রয়েছে বহুদিন, প্রায় 7-8 মাস তো হবেই, সেটা বোঝানো হয়নি কেন? তার তলা দিয়েই কি সমাধানের পথ বেরিয়ে আসবে? আমাদের পাড়া আমাদের সমাধান, জানি না। তবে প্রতি বুথে 10 লাখ টাকা খরচ হয়েছে কিনা আপনারা একবার ভাবুন। লক্ষ্মীর ভান্ডারের জন্য 500 টাকা করে বাড়ানো হয়েছে, এত বেশি বাড়ানো উচিত? আমার একটা প্রশ্ন, যখন গোয়ায় তৃণমূল ভোটে লড়তে গিয়েছিল তখন ঘোষণা করা হয়েছিল গোয়ায় যদি ক্ষমতায় আসে তাহলে তৃণমূল গোয়ায় মহিলাদের 5,000 টাকা মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প দেবে। গোয়ার মানুষকে যদি 5,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া যায়, তাহলে পশ্চিমবঙ্গের মহিলাদের কেন মাত্র ওই 1200টা, 1700, 1000টা, 1500 করা হলো? জবাব দিন। এ তো পাপ। যে রাজ্য থেকে দলটার জন্ম, যে রাজ্যে সে খেয়ে পড়ে বেঁচে আছে, সিন্ডিকেট চালিয়ে কাটমানি নিয়ে বেঁচে আছে, সেই রাজ্যের মহিলাদের বেলায় 1000-1200, আর গোয়ায় জিতলে 5000, কেন? আর সবচেয়ে বড় কথা, গত বছর যখন বাজেট পেশ করা হয়েছিল, আমি দেখিয়েছিলাম, আমার সেই প্রতিবেদন আপনারা দেখতে পারেন, আমি দেখিয়েছিলাম যে কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথী, যত প্রকল্প আছে তার থেকে টাকা কমানো হয়েছিল, কেটে লক্ষ্মীর ভান্ডারের টাকার যোগান তৈরি করা হয়েছিল। এখন বলা হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকেই লক্ষ্মীর ভান্ডারের বর্ধিত টাকা, আমার কোনো আপত্তি নেই, আরো বেশি করে দেওয়া হোক, আমি চাই। ফেব্রুয়ারি এবং মার্চে যে টাকাটা দেওয়া হবে সেটা তো গত বাজেটের টাকা থেকে, তাহলে কোথা থেকে সেই টাকাটা আসবে? কোন কোন উন্নয়নের খাতে টাকা পড়ে রয়েছে যেটা এখানে খরচ করা হবে? এটা একটা মহাপাপ এবং দুর্নীতি করা হবে, কারণ করতেই হবে, একটা পাপ করতেই হবে, তা না হলে এই ফেব্রুয়ারি আর মার্চ মাসের টাকাটা দেওয়া সম্ভব নয়। সেই পাপটা হতে পারে, এক, কোন কেন্দ্রীয় প্রকল্পের থেকে টাকা চুরি, যার জন্য ভবিষ্যতে যে সরকার আসবে তাকে ভোগান্তি পোহাতে হবে, অথবা ঋণ করা হবে, রাজ্য সরকারের যা ঋণ নেওয়ার ক্ষমতা থাকে বছরে সেটা পার হয়ে গিয়েছে, খোলা বাজার থেকে চড়া সুদে চড়া শর্তে ঋণ নেওয়া হবে, যে ঋণের দায় থাকবে রাজ্যের মানুষের মাথায় সেই ঋণের বোঝা পড়বে, একই সঙ্গে সেই ঋণের দায় সামলাতে হবে পরবর্তী সরকারকে। এবার আপনাদের না, আমি এবার বাজেটটা থেকে দেখাই, আমি ডান দিকে স্ক্রিনে দেখাই, বাজেট বইতে অনেক কিছু লেখা থাকে, তো আমি আপনাদের জন্য প্রয়োজনীয় অংশগুলো খালি দেখাবো। আয়, রাজ্য সরকার কোথা থেকে আয় করবেন, দেখুন আপনারা একদম উপরে দেখুন, স্টেট ট্যাক্স রেভিনিউ 24-25-এ 97,993, একটু বেশি কোটি টাকা হয়েছিল। 25-26-এ ঠিক করা হলো রাজ্যের আয় বাড়িয়ে করা হবে 1,12,543 কোটি, কিন্তু করা যায়নি, আসলে হয়েছে 1,11,737। যতটা ভাবা হয়েছিল ততটা করা যায়নি, অথচ এবার যে লক্ষ্যমাত্রা নেওয়া হলো কিসের ভিত্তিতে জানি না, 1,18,668.78 কোটি টাকা কোথা থেকে করবে? উপায় নেই। আরো একটা জিনিস দেখুন, কেন্দ্র কিছু দেয় না, কেন্দ্রের সরকারটা খুব পচা সরকার, মমতা ব্যানার্জির ভাষায় কি, দুষ্টুমি আর মিষ্টিমি আর দুষ্টুমি সরকার। দেখুন, স্টেট শেয়ার অর ইউনিয়ন ট্যাক্স অ্যান্ড ডিউটিজ 24-25-এ 96,812 কোটি টাকা, 25-26-এ 1,07,265 কোটি টাকা, এবং আগামী বছর মানে এপ্রিল থেকে যে বছর শুরু, সেখানে নাকি কেন্দ্র থেকে নাকি আসবে 1,17,668 কোটি টাকার বেশি। কিন্তু আরো বড় জিনিস দেখাই, রাজ্য সরকার বলে না, বলছিলাম কেন্দ্র তো দুষ্টুমি সরকার, এই মিষ্টিমি সরকারকে গত বছর কেন্দ্র, মানে চলতি আর্থিক বর্ষে কেন্দ্র
68 কোটি টাকার বেশি দিয়েছে গ্র্যান্ট। আগামী বছরের জন্য ধরা হয়েছে 47,615 কোটি টাকা। দেখুন, এই যে চাইতেই পারি, গত বছর ধরা হয়েছিল 37,000 কোটি টাকা কেন্দ্র গ্র্যান্ট দেবে, দিয়েছিল 22,000। এবার ধরা হয়েছে 47,000 কোটি দেবে। কত পেতে পারে? কেন্দ্রের সরকার বদলাবে না, তারও তো সামর্থ্য আছে। যে রাজ্য যেমন উৎপাদন দেবে তাকে তো সেরকম টাকা দেওয়া হবে। এবং ভোটের উৎপাদন নয়, জিডিপিতে অংশ। একসময় এই রাজ্য ছিল 3 নম্বরে, এখন আছে 22 নম্বরে দেশের মধ্যে। তাহলে এবার কি হলো, কেন্দ্রের থেকে অনেক বেশি টাকা পাওয়া যাবে এটা দেখিয়ে আয়টা বাড়িয়ে খরচ দেখিয়ে দেওয়া হলো ঘাটতি কম। কিন্তু আসলে তো সেটা নয়। এবার দেখুন আর একটা গ্রাফিক আমি দেখাচ্ছি, গ্রাফিক না, একদম বাজেট বইয়ের ছবি এটা। রাজ্যের খরচ জেনারেল সার্ভিসে 92,923 কোটি টাকা, সোশ্যাল সার্ভিসে 1,62,611.72 কোটি টাকা। বুঝুন, সাধারণ সার্ভিস মানে কি? স্কুল, কলেজ, এনা তেনা ইত্যাদির জন্য। আর দান খয়রাতি, সোশ্যাল সার্ভিস মানে দান খয়রাতি। দান খয়রাতির জন্য ধরা হয়েছে সব থেকে বেশি খরচ, 1,62,611.72 কোটি টাকা দান খয়রাতির জন্য খরচ করা হবে বলে বাজেটে লেখা হয়েছে। মানে এই সরকার না পারে না, এমন কোনো কাজ নেই যে কাজটা আদৌ করা যায় কিনা সেটা ভাবে না। এবার বলবো আমি যেটা নিয়ে বারবার বলি, এই সরকার হচ্ছে রাজ্যের মদ বিক্রির একমাত্র এবং প্রধান ডিস্ট্রিবিউটর। রাজ্যের আয় আপনারা দেখুন, ডিটেলস অফ রেভিনিউ রিসিপ্ট, কোথা থেকে রাজ্য সরকার আয় করবে। আমি পুরনোগুলো দেখাচ্ছি না, দেখালে আপনাদের মাথা ঘুরে যাবে। শুধু 26-27টা নজর রাখুন। 56,279 কোটি টাকা আসবে জিএসটির ভাগ, কেন্দ্র থেকে যেটা আসবে। এটা হচ্ছে সবচেয়ে বড় রোজগার, একটা খাত যেখানে 56,000 কোটি টাকাই ধরুন। এরপরেই হচ্ছে স্টেট এক্সাইজ, 24,200.74 কোটি টাকা। মানে মদ বিক্রি করে দেশি বিলিতি সব বিক্রি করে রাজ্যের টার্গেট হচ্ছে 24,200 কোটি টাকা। মদের দাম বাড়িয়ে কিংবা লোককে মদ পানে উৎসাহিত করে মদের থেকে আয় বাড়াতে হবে 24,200 কোটি টাকা। এটা গত বছরের টার্গেট ছিল 22,550 কোটি টাকা। এবার সেটা আরো বাড়িয়ে করা হলো, প্রায় 2,000 কোটি টাকা বাড়িয়ে করা হলো 24,200 কোটি টাকা। এই রাজ্যটাকে চালাতে হলে আগামী বছরটায় যদি তৃণমূল ক্ষমতায় থাকে, রাজ্যের মানুষকে আরো 2,000 কোটি টাকার মদ বেশি খেতে হবে। না 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 না, ভুল বললাম, 2,000 কোটি টাকার তো লাভ দিতে হবে রাজ্য সরকারকে। তাহলে মদ খেতে হবে 10,000 কোটি টাকার, অতিরিক্ত খেতে হবে। দেখ, এই হচ্ছে রাজ্যের আমি আয় ব্যয়ের হিসাব। এবার দেখুন, রাজ্য সরকার না দান খয়রাতি নিয়ে অহংকার করে। এই বাজেটে একটা গ্রাফিক তৈরি করা হচ্ছে, স্ক্রিনে দেখুন। দান খয়রাতির যে অঙ্ক, সেখানে দেখুন একদম উপরে দেওয়া রয়েছে জেনারেল সার্ভিস 94,000 কোটি টাকা, সোশ্যাল সার্ভিস 1,80,000 কোটি টাকা, ইকোনমিক সার্ভিস 73,000-এর একটু বেশি কোটি টাকা। দেখুন গ্রাফিক বানিয়েছে একটা, গ্রাফিকটা দেখুন একেবারে নিচে পড়ে রয়েছে ইকোনমিক সার্ভিস, একটু উপরে জেনারেল সার্ভিসেস, একদম লম্বা তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে সোশ্যাল সার্ভিসেস মানে দান খয়রাতি, তাতে খরচ করা হবে 1,80,662 কোটি টাকা। কিন্তু কি করে টাকাটা আসে এবার এটা বুঝুন। এত ধরে ধরে বাজেট নিশ্চয়ই কেউ বোঝায়নি, আপনি বুঝুন। ধার করা হবে। এইবার দেখুন ধারের যে চিত্র বাজেটের বইতে দেওয়া রয়েছে, মার্কেট থেকে লোন নেওয়া হবে, মানে খোলা বাজার থেকে প্রচুর সুদ দিতে হয় তার, সেই লোনটা হবে 80,444 কোটি টাকার। গত বছর 80,000 কোটি টাকা নেওয়া হয়েছে, এবার 80,444 কোটি টাকা ধরা হয়েছে খোলা বাজার থেকে লোন। আর কেন্দ্রের থেকে গতবার নেওয়া হয়েছিল 11,360 কোটি টাকা, এবার ধরা হয়েছে 12,040 কোটি টাকা।
ঋণং কৃত্বা ঘৃতং পিবেত যাবৎ জীবেত সুখং জীবেত। আরে বাবা, যতদিন তোমার সরকার জীবেত ততদিন সুখং জীবেত। তারপরে পশ্চিমবঙ্গ ঋণং কৃত্বা ঘৃতং পিবেত না ভোগান্তি পিবেত। প্রচুর ভোগান্তি, প্রচুর ভোগান্তি। দেখুন, ধার নিলে তো ধার শোধ করতে হয়। দেখুন, বাজেট বইতে ধার শোধের কি হিসেব দেওয়া রয়েছে। চলতি অর্থবর্ষে রাজ্য মোট ধার শোধ করেছে ৮৩,১৪৮.৯৮ কোটি টাকা শুধুমাত্র লোন শোধ করতে লেগেছে। এবছরের কি টার্গেট? প্রায় ১,০০,০০০ কোটি টাকা। ৯৭,৬৪০.৩২ কোটি টাকা। এই টাকাটা রাজ্য সরকার আগামী ১ বছরে যদি ক্ষমতায় ফিরে আসে তৃণমূল, তাহলে শ্রমিক ভট্টাচার্য কালকে একটা কথা বলছিলেন, আমার খুব কানে লেগেছে। এই সরকারটা না একটা জীবিত জীবাশ্ম, মানে মরে গেলে তো তার একটা ছায়া পড়ে থাকে, এর বেঁচে আছে সরকারটা, কিন্তু জীবাশ্ম হয়ে গেছে। সত্যি এদের ঘোষণায় কি আসে যায়। এই যে সুপ্রিম কোর্ট বকেয়া ডিএর 25% মেটাতে বলেছে প্রায় ১৪,০০০ কোটি টাকা, কোথা থেকে আসবে? দেবে না, আবার মামলা হবে। জানবেন, এই যে মামলা হবে আদালত অবমাননা, সেটা হবে মুখ্য সচিব অর্থ সচিবের বিরুদ্ধে। পিসি ভাইপোর কিচ্ছু যায় আসে না। সেই নির্দেশ কার্যকর করুক না, তাহলে বোঝা যাবে। তারপর তো কমিটি হবে, বাকি ৭৫% দিতে হবে। কিন্তু একটা বিষয়, ভাইপো বাবু যদি ক্ষমতায় ফেরেন, মানে পিসিমণি আবার ক্ষমতায় ফিরলেন, চান্স কম, এবং ভাইপো বাবুকে সেটা অর্পণ করে দিলেন, তিনি কি করে চালাবেন বলুন তো? সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তাতে রাজ্য সরকার ডিএ নিয়ে আর ছেলে খেলা করতে পারবে না, বলতে পারবেন এটা আমার দয়ার দান। আগামী দিনে এই রায়ও হয়তো আসবে যে কেন্দ্রীয় হারেই ডিএ দিতে হবে। কারণ জানেন, এই রাজ্য সরকার না দ্বিচারিতা করে রাজ্য সরকারি কর্মীদের জন্য। এই যে বঙ্গভবনে মুখ্যমন্ত্রী গেলেন, দিল্লিতে বঙ্গভবনে যে রাজ্য সরকারি কর্মীরা কাজ করেন তারা কিন্তু কেন্দ্রীয় হারে ডিএ পান, যেহেতু অন্য রাজ্যে রয়েছেন তারা। কিন্তু পশ্চিমবঙ্গে যারা রাজ্য সরকারি কর্মী, তাদের ডিএটা পর্যাপ্ত দেওয়া হয় না। আরেকটা জিনিস দেখুন, এই যে এত হিসেব দিলাম, সত্যি করে গোটা বাজেট বইতে পরিকাঠামো খাতে কোনো খরচের কথা বলা নেই। স্কুল, কলেজ, হাসপাতাল কিচ্ছু হবে না। ওসব হবে কেন? ১০০% হয়ে গেছে তো। তৃণমূল অবশ্য বলবে এটা তো ভোট অন অ্যাকাউন্ট, ক্ষমতায় ফিরে তো আমরা আবার বাজেট করব। আচ্ছা, সেটাই যদি হয় তবে সব প্রকল্পের জন্য বার্ষিক বরাদ্দ কেন হলো? মানে দান খয়রাতির প্রকল্পে কেন বার্ষিক বরাদ্দ হলো? স্কুল কলেজ নির্মাণ, মাদ্রাসা নির্মাণ, তার কেন আলাদা করে বরাদ্দ ঘোষণা করা হলো না? আচ্ছা, ধরে নেওয়া যাক তৃণমূল আবার ক্ষমতায় ফিরছে, রাজ্যবাসী আবার সেই তৃণমূলের টুপিটা পরে নিল, ভোট দিয়ে দিল, ক্ষমতায় এলো, এবং পিসি অবসর নিলেন। ভাইপো বাবু তখন তো বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবেন। কি করে সামাল দেবেন তিনি এত ধার? কি করে দেবেন কেন্দ্রীয় হারে ডিএ? আপাতত তৃণমূল অবশ্য সেসব নিয়ে ভাবছে না। তারা ভাবছে এখন মানুষকে নগদ টাকার প্রলোভন দেখিয়ে ক্ষমতায় তো ফেরা যাক, তারপরে ভাবা যাবে কি করে মানুষকে আবার ঠকানো যায়। আর ভাইপো বাবুর নিজের যতই টাকা থাকুক, সেই টাকা দিয়ে তো সরকার চালানো যায় না। সব মিলিয়ে না বিষয়টা খুবই চিন্তার, বুঝলেন? ভাইপো বাবু, পিসিমণি, তাদের কতটা চিন্তা, তাদের ভোটে জিতে ক্ষমতায় ফেরার চিন্তা, কিন্তু বাংলার মানুষের জন্য না বাঁচার চিন্তা তৈরি হয়ে গেল। পার ক্যাপিটা ইনকাম কমেছে আমাদের, এদিকে মাথায় প্রতিটি মানুষের গড় যে ঋণের বোঝা, সেটা অনেক বেড়ে চলেছে, আরো বাড়বে। এই আলোচনা কেমন লাগলো জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করে দেবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন, সতর্কও থাকবেন।